হ্যালো হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। এক অনন্তকাল পরে হচ্ছে আমরা আজকে আবার আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমাদের রাসায়নিক পরিবর্তনের শেষ ক্লাস। ওকে, সো আজকে আমরা ওয়াদা করছিলাম যে আজকে আমরা প্রবলেম সলভ করব, এক্সটেন্ডেড প্রবলেম সলভিং যেটাকে বলে। যদিও বা হচ্ছে এটা মূলত অ্যাসিড ক্ষার রিলেটেডই হবে, কারণ আমরা গতদিন অ্যাসিড ক্ষার শেষ করছি কনসেপ্ট গুলা, অর্থাৎ পিএইচ পর্যন্ত আমরা চলে গেছি, কিন্তু আমরা হচ্ছে সেগুলোর অঙ্ক করতে পারিনি। তো আজকে মূলত আমরা হচ্ছে অঙ্ক করব। আমরা আজকে অনেক টাইপের অঙ্ক করব। পিএইচ, নরমাল পিএইচ নির্ণয় করব, মিশ্রণের পিএইচ নির্ণয় করব, তারপরে হচ্ছে বাফারের পিএইচ নির্ণয় করব ইত্যাদি। সো তোমরা যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছো, তোমরা সবাই একটু আমাকে জানাই দাও। ও বাবা রে বাবা, এতগুলা জয়েন করছে! আনিকা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মিনারা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। নাইম, ওয়ালাইকুম সালাম। ওকে, আচ্ছা সবাই, আচ্ছা আচ্ছা, তারপরে কে কে আছে আমাদের সাথে? আশিস, ওকে, ওয়ালাইকুম সালাম। শাইখুর, ওয়ালাইকুম সালাম। ওকে, আচ্ছা তরঙ্গ, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ওকে, ইকরাও আসছে। জাকির, এই তো আলহামদুলিল্লাহ জাকির, ভালো আছি। তোমার কি অবস্থা? ওকে, বাবা রে বাবা, অনেকগুলো পোলাপাইন চলে আসছে। আচ্ছা, তোমরা যারা যারা হচ্ছে এখনো মানে তোমাদের ফ্রেন্ডরা যারা জয়েন করেনি, তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের রমজানের প্রথম কেমিস্ট্রি ক্লাস, আমার প্রথম কেমিস্ট্রি ক্লাস। সো ইনশাল্লাহ একটা কোপাকুপি একটা ক্লাস হবে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আজকে আমরা শুধু প্রবলেম সলভ করব। ওকে, সো 89 জন অলরেডি আমাদের সাথে জয়েন করছে। সো আচ্ছা, ওকে, সো 100 জনের কাছাকাছি আমাদের সাথে হয়ে গেছে। ওকে, আদাব আদাব বৈদ, সজীব। ওকে, সজীব বৈদ্য। আচ্ছা ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কি অবস্থা? ওকে ঠিক আছে, সো আমরা হচ্ছে এখন আপাতত হালকা পাতলা ভাবে ক্লাসের দিকে আমরা মনোযোগ দিই। সো গতদিন পর্যন্ত হচ্ছে আমরা যেটা করছি, সবাই কমেন্ট বক্স একটু অফ করে দাও। আমি যখন আবার বলবো তখন আবার তোমরা কমেন্ট সেকশন দেখো। সো আমরা গতদিন পর্যন্ত হচ্ছে পিএইচ এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। সো আজকে আমরা সেই পিএইচ রিলেটেড অঙ্ক করব। সো প্রথমে হচ্ছে আমরা একটা খুব সাধারণ একটা মানের অঙ্ক দিয়ে শুরু করি। টাইপ 1 লঘু তীব্র জলীয় অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণ। অর্থাৎ আমরা হচ্ছে একটা লঘু দ্রবণ নিব, অর্থাৎ দ্রবণটা খুব বেশি ঘন হবে না, কিন্তু এটা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার হবে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি এই টাইপের ক্ষার হবে, অ্যাসিড হবে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এই টাইপের ক্ষার হবে। ওকে, তো এখানে একটা কথা আমাদের আছে, সেটা হচ্ছে পলিপ্রোটিক অ্যাসিড যদি থাকে, অর্থাৎ যদি কোনো অম্ল থাকে যে একাধিক এইচ প্লাস আয়ন দান করতে পারে, তাহলে তার ক্ষেত্রে সম্পূর্ণ বিয়োজন আমাদেরকে ধরে নিতে হবে। যেমন এখানে সালফিউরিক অ্যাসিড ফর এক্সাম্পল দেখে নাও। সালফিউরিক অ্যাসিডের দুইটা প্রোটন আছে, সো সে আসলে দুই ধাপে প্রোটন দান করে। কিন্তু যেহেতু আমাদের এখানে বিয়োজন ধ্রুবকের মান বলে দেওয়া নাই, সেজন্য আমরা হচ্ছে এখানে মনে করব যে সালফিউরিক অ্যাসিড এক ধাপেই ভেঙে যায়। ওকে, তো আমরা হচ্ছে পিএইচ নির্ণয় করার চেষ্টা করি, চলো। ওকে, সো সবার প্রথমে আসে হচ্ছে 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড। সো আমরা জানি যে যে কোনো একটা দ্রবণের পিএইচ পিএইচ সমান সমান হবে হচ্ছে নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, তাই না? নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, কতদিনই এটা আমরা দেখছিলাম। তাহলে এখানে আমাদের হাইড্রোনিয়াম আয়নের সোর্স কোনটা? সোর্স হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সাথে হচ্ছে পানি। ওকে, পানিও কিন্তু হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, খেয়াল রেখো। কিন্তু পানির হাইড্রোনিয়াম আয়ন তৈরি করার পরিমাণ হচ্ছে অনেক কম, 10⁻⁻⁷ মোলার। সো এই জন্য আমরা খেয়াল করো, এখানে 10⁻²² মোলার আছে। 10⁻²² মোলার ইজ ওয়ে গ্রেটার দেন পানির যে 10⁻⁷ সেটা। সুতরাং আমরা এখানে বলবো যে যদি এরকম রিলেটিভলি মানে মোটামুটি ঘন দ্রবণ থাকে, তখন এখানে হচ্ছে একমাত্র হাইড্রোনিয়াম আয়নের সোর্স হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নট পানি। পানি থেকে এখানে হাইড্রোনিয়াম আয়নের যে ঘনমাত্রা সেটা খুবই নগণ্য পরিমাণে আসতেছে। তো আমরা এখানে পানিকে কাউন্ট করব না। তো যদি আমরা এখানে মানটা বসাই দিই, তার মানে নেগেটিভ লগ অফ, সরি, মানটা বসানোর আগে আমাদের আরেকটা কাজ আসলে করতে হবে। তো আমরা যদি সালফিউরিক অ্যাসিডের সম্পূর্ণ বিয়োজন ধরে নেই, আমরা দেখতে পারবো যে সালফিউরিক অ্যাসিড পানির মধ্যে হচ্ছে দুইটা প্রোটন দান করতে পারে, রাইট? সম্পূর্ণ বিয়োজন কিন্তু ধরে নিছি, খেয়াল করো। সো দুইটা প্রোটন যদি সে দান করে, তাহলে এখানে প্রতি মোল থেকে 2 মোল করে হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যায়। প্রতি মোল থেকে 2 মোল করে হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যায়, রাইট? সো প্রতি মোল থেকে 2 মোল করে হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যাচ্ছে। 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি হয় হচ্ছে 0.01 মোলার, তাহলে এখান থেকে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে 2 × 0.01 মোলার, রাইট? সো তাহলে আমি যদি পিএইচ এর মানটা বের করার চেষ্টা করি, পিএইচ এর মানটা খুবই সিম্পল হিসাব। পিএইচ সমান সমান হবে হচ্ছে নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, অর্থাৎ নেগেটিভ লগ অফ 2 × 0.01। সো অর্থাৎ 2 × 0.02 আর কি।
তো এখানে ভ্যালুটা আসবে 1 পয়েন্ট সামথিং। সো আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে একটু অ্যান্সারটা জানা দিলে খুব বেটার হয়, যে এখানে অ্যান্সারটা কত আসছে। ওকে, খুবই সহজ কিন্তু। ওকে, 1.69, 1.70। ওকে, 1.70 পিএইচ, তার মানে দিস ইজ ফেয়ারলি অ্যাসিডিক, অনেক বেশি অ্যাসিডিক, রাইট? 1.70 পিএইচ। ওকে, সো আচ্ছা, ওয়ালাইকুম সালাম, অনেকে এখন আবার জয়েন করতেছে। ওকে, গ্রেট, সুন্দর। সো প্রথম অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, সো এই জন্য আমি আসলে খুব বেশি পরিমাণে ইন্ট্রোডাকশনও দেই নাই। জিনিসটা খুবই সহজ। সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, পুরোপুরি যদি ভেঙে যায় ধরে নেই, তাহলে প্রতি মোল সালফিউরিক অ্যাসিড থেকে হচ্ছে 2টা করে হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যায়। তাহলে পিএইচ যেহেতু নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, সুতরাং নেগেটিভ লগ অফ 2 ইন্টু 0.01 হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে খুবই সিম্পল হিসাব। ওকে, তোমাদের সবারই সঠিক উত্তর আসছে, কংগ্রেচুলেশন। সুদীপ্তা, ওকে ঠিক আছে। আরাফাত, ওকে কংগ্রেচুলেশন। তারপরে হচ্ছে লিঙ্কন, ঠিক আছে, সঠিক উত্তর। সবারই সঠিক উত্তর। এটা এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। ওকে, সুন্দর। আবার তোমরা কমেন্ট বক্সটা অফ করে দাও। আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 0.02 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আরো সহজ। আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজনটা দেখি ভাইয়া, একটু খেয়াল করো কি হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে পানিতে এভাবে বিয়োজিত হয়, পানিতে হচ্ছে এটা ভেঙে গিয়ে H3O+ আয়ন এবং Cl- আয়ন তৈরি করতেছে, রাইট? তাহলে এখানে আমরা যদি এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাতে আসি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.02 মোলার, এবং যেহেতু এখানে 1 মোল থেকে 1 মোল পাওয়া যায়, সুতরাং এখানে হাইড্রোনিয়াম আয়নেরও ঘনমাত্রা হবে 0.02 মোলার। ওকে, সো তাহলে আমি এখন হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা জানি। তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা জানলে আমি এখন কি করবো, আমি এখন লিখবো হচ্ছে পিএইচ কত। পিএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, তাই না ভাইয়া? তাহলে নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যদি আমি করি, তাহলে আমি পাচ্ছি নেগেটিভ লগ অফ 0.02। একটু খেয়াল করে দেখো, আগেরটার এটার অ্যান্সার কিন্তু সেম হবে, কারণ ভিতরে সেম সংখ্যা আছে, রাইট? ভিতরে সেম সংখ্যা আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার আইডিয়া, যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা কিভাবে কি করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি অ্যাসিডের জন্য আমরা দেখলাম, 2টা অ্যাসিডের জন্য আমরা দেখলাম। এরপরের এক্সাম্পলে আমরা দেখবো হচ্ছে ক্ষারের জন্য। আমি এখানে তোমাদের খুব বেশি অ্যান্সার নিচ্ছি না, কারণ হচ্ছে আমি জানি এটা তোমরা সবাই আসলে পারো। আমরা জাস্ট একটা ওয়ার্ম আপ করতেছি। আজকের আমাদের যে এক্সটেন্ডেড প্রবলেম সলভিং ক্লাস, এটার আমরা একটা ওয়ার্ম আপ করতেছি। ওকে, সো তাহলে চলো আমরা হচ্ছে পরের উদাহরণটা দেখে আসি। 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সমস্যা কি হলো, এখানে সমস্যা হলো আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানতে পারবো। আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানলে আমরা হচ্ছে এখান থেকে পিওএইচ বের করতে পারবো। তাহলে পিএইচ বের করার উপায়টা কি? পিএইচ বের করার উপায় হলো পিএইচ আর পিওএইচ এর মধ্যে যে সম্পর্কটা আছে যোগফল 14, ওই সমীকরণটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে যদি পানির মধ্যে দেওয়া হয়, এটা পানির মধ্যে বিয়োজিত হয়ে হচ্ছে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এখান থেকে খেয়াল করো, আমরা এখানে দেখতেই পারতেছি যে যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, এবং প্রতি মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হচ্ছে 1 মোল করে OH- আয়ন পাওয়া যায়, সুতরাং এখানে আমাদের হাইড্রোক্সাইডেরও ঘনমাত্রা হবে 0.5 মোলার। তাহলে এখান থেকে আমরা সবার প্রথমে পিওএইচটা বের করার চেষ্টা করি। ওকে, পিওএইচ, পিওএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ OH- আয়নের ঘনমাত্রা, রাইট? নেগেটিভ লগ অফ OH- আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা এখানে মানটা বসাই দেই। তাহলে পিওএইচ সমান সমান হচ্ছে নেগেটিভ লগ অফ 0.5, রাইট? তাহলে যদি এই মানটা আমরা করি, তাহলে পিওএইচ এর মানটা কত আসতেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও তো। 0 পয়েন্ট সামথিং হবে। ওকে, আচ্ছা, পিওএইচ এর মানটা আমাকে বললো। আচ্ছা, পিওএইচ এর মানটা মনে হয় আমি পেয়ে গেছি, 0.31 হবে, 0.31 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পিএইচ এর মানটা তাহলে বের করতে পারি। আমরা জানি যে পিএইচ ইকুয়ালস টু, সরি পিএইচ ইকুয়ালস টু না, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হবে হচ্ছে 14। তাহলে যেহেতু এখানে আমরা জানি পিওএইচ এর মানটা কত, তাহলে আমরা এখান থেকে পিএইচ এর মানটা খুব সুন্দর মতোই বের করতে পারি। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে হচ্ছে 14 মাইনাস পি অফ ওএইচ। ওকে, তার মানে 14 মাইনাস পি অফ ওএইচ করলে হচ্ছে 13.69। ওকে, সো এটাকে কিন্তু আমরা আরেকভাবেও করতে পারতাম, এত লম্বা রাস্তায় না করে আমরা একটা শর্টকাট বুদ্ধি খাটাতে পারতাম। সো শর্টকাট বুদ্ধিটা আমি অন্য একটা জায়গায় দেখাই তোমাকে। আমরা এটাও করতে পারতাম, খেয়াল করো, পিএইচ ইকুয়ালস টু, যেহেতু হচ্ছে 14 মাইনাস পিওএইচ, ওকে, এবং পিওএইচ মানে হচ্ছে নেগেটিভ লগ অফ OH- আয়নের ঘনমাত্রা, অর্থাৎ নেগেটিভ লগ অফ OH- আয়নের ঘনমাত্রা,
তাহলে এখানে খেয়াল করো, মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা এখানে একটা সমীকরণ পাচ্ছি, পিএইচ ইকুয়ালস টু 14 প্লাস লগ অফ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। সো তুমি যদি কোনো একটা এমসিকিউ করতে চাও, তুমি এমসিকিউ তে কিন্তু এই সূত্রটা খুব সহজেই তুমি কাজে লাগায় দ্রুত অঙ্কটা করে ফেলতে পারো। ওকে, সো এটা হচ্ছে একটা দ্রুত করার একটা শর্টকাট টেকনিক হতে পারে, শর্টকাট। ঠিক আছে ভাইয়া? সো আশা করি আমরা পিএইচ বের করার প্রথম টাইপটা আমরা খুব সুন্দর মতো দেখে ফেললাম, যে কিভাবে হচ্ছে মোটামুটি গাঢ় এবং লঘু দ্রবণের জন্য, শক্তিশালী লঘু দ্রবণের জন্য পিএইচ বের করতে হয়, অ্যাসিডের জন্য, ক্ষারের জন্য। যদি তিনটা অঙ্কই সুন্দর করে বুঝে থাকি তাহলে একটু আমাকে জানাই দাও তো তোমরা হাত তুলে। আচ্ছা, রোজার সময় আমি হাত তুলতে বলবো না, তোমরা জাস্ট আমাকে ওয়াই লিখে দাও কমেন্ট বক্সে, হ্যাঁ, কারণ রোজা রেখে হাত তোলাটা কষ্ট। ওকে, হ্যাঁ মতিন, পিএইচ এর এটা ফার্স্ট ক্লাস, মানে এটার কি ওভারঅল প্রবলেম সলভিং এর ক্লাস। ঠিক আছে, ওকে, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই বাবা রে বাবা, আবির তো হাতও তুলতেছে, এই আবির জলদি হাত নামায় ফেলো, রোজা রেখা কষ্ট হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। আরে বাবা রে বাবা, ওয়াই এর বন্যায় মুছে যাবে অন্যায়, রোজা রাখা তো সবার মানে ব্রেইন কঠিন চলা শুরু করছে দেখা যায়, ধূপ ধাপ সবার ক্লিয়ার হয়ে যাইতেছে। আরে ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমাদের আর আর হচ্ছে কমেন্ট করতে হবে না, আমি মোটামুটি বুঝে গেছি যে তোমরা সবাই এই প্রবলেম ওয়ানটা যেটা আছে সেটা বুঝে গেছো তোমরা সবাই। ওকে, ভেরি গুড। সো এখন তোমরা একটু সিট বেল্ট টাইট করে বসো, কারণ এখন আমরা একটা রাইডের ভেতর দিয়ে যাব। সমস্যা 2, অতি লঘু তীব্র জলীয় অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণ। অতি লঘু, ওকে, অতি লঘু। অতি লঘু মানে কতটুকু? অতি লঘু মানে হচ্ছে ঘনমাত্রা যখন <10⁻⁻6 মোলার। অর্থাৎ আমরা যদি এমন কোন একটা প্রবলেমে এসে পড়ি যে প্রবলেমে আমাদের অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রাটা 10⁻⁻6 মোলারের চাইতেও কম, তখন হচ্ছে আমরা এই প্রবলেমটাতে এসে পড়বো। ওকে, সো প্রথমে আমি একটু তোমাদেরকে প্রবলেমত্বটা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, সো প্রথমে এখানে আসো। মনে করো যে আমি হচ্ছে তোমার পিএইচ বের করতে চাই, তাহলে পিএইচ কি হবে? পিএইচ সমান সমান হবে হচ্ছে নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ যেহেতু এখানে HCl আছে তাহলে নেগেটিভ লগ অফ 10⁻⁸। তুমি যদি একটু হিসাব নিকাশ করো তুমি এখানে দেখতে পারবা যে তুমি এখান থেকে পিএইচ এর একটা অদ্ভুত মান বের করতেছো। পিএইচ এর মান হচ্ছে 8। ইজন্ট দ্যাট সারপ্রাইজিং, রাইট? কারণ পিএইচ এর মান 8 কিন্তু দ্রবণটা হচ্ছে অম্ল, রাইট? দ্রবণটা হচ্ছে অম্ল। অম্লীয় দ্রবণের পিএইচ এর মান কিভাবে 8 হয়? অম্লীয় দ্রবণের পিএইচ এর মান 8 কিভাবে সম্ভব? এটা হচ্ছে কথা। সো দ্যাটস ওয়াই এখানে প্রবলেমটা অ্যারাইজ করে। একটা অম্লীয় দ্রবণ, এখানে পিএইচ এর মান 8 আসতেছে, 7-এর চেয়ে বেশি আসতেছে, রাইট? অম্লীয় দ্রবণের জন্য পিএইচ এর মানটা আমরা এক্সপেক্ট করি <7 হবে। তো এই জিনিসটা ওভারকাম করার একটা টেকনিক আছে। টেকনিকটা হলো, এখানে আমরা একটা জিনিস মিস করে দিছি। ওকে, তো আমি নিজে অ্যান্সারটা দেওয়ার আগে আমি তোমাদেরকে একবার জিজ্ঞেস করতে চাই, তোমরা কি টের পাইছো কিনা যে ঘটনা কি? ওকে, ঠিক আছে, তো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে কেন এখানে পিএইচ এর মানটা 8 আসছে। ওকে, তো এখানে সমস্যাটা কই হয়েছে আসলে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। হুম, কোন জিনিসটা মিস করতেছি আমরা? এটা আমি আসলে দেখাইছিলাম ক্লাসের শুরুতেও একবার দেখাইছিলাম একটা। এক্স্যাক্টলি, এই তো জোবাই, আরে ভাই রে ভাই, চলে আসছে এতক্ষণে, এই তো সাবাস। হুম, ওকে, ঘনমাত্রা অনেক কম যার কারণে হচ্ছে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে পানির কন্ট্রিবিউশনটা মিস গেছে। আমরা এখানে পানির কন্ট্রিবিউশনটা অ্যাড করি নাই। ওকে, কারণ পানি থেকেও কিন্তু হাইড্রোজেন আয়ন আসে, কিন্তু পানি থেকে হাইড্রোজেন আয়নের পরিমাণ হয় 10⁻⁻7, অনেক কম। সেই কারণেই মূলত আমরা হচ্ছে পানিকে এতক্ষণ ধরে ইগনোর করছি, কারণ পানির থেকে প্রাপ্ত ঘনমাত্রাটা অনেক কম। কিন্তু এইখানে যেহেতু অ্যাসিডের নিজেরই ঘনমাত্রা অনেক কম, সুতরাং পানির কন্ট্রিবিউশনটাকে আমরা এখানে ইগনোর করতে পারবো না। অর্থাৎ পানি থেকে যেটুকু পরিমাণে হাইড্রোজেন আয়ন আসতেছে আমার সেটাকেও কাউন্ট করতে হবে। কে ভেরি গুড, থ্যাংক ইউ ফিহা। পানি যোগ করতে পারবো কিন্তু মানে ইফতারের আগে তো খাইতে পারবো না, আফসোস। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে আসি পানির কন্ট্রিবিউশনটা আমরা কোন জায়গাতে দেখছিলাম, খেয়াল করো। প্রথম অঙ্কতে আমরা বলছিলাম যে 0.01 মোলার সালফিউরিক অ্যাসিডের সাথে আমি যদি পিএইচ বের করতে চাই, এখানে আমার পানির কন্ট্রিবিউশনটা যোগ করতে হবে।
বাট ইভেনচুয়ালি আমরা পানির কন্ট্রিবিউশনটা যোগ করি নাই। কেন করি নাই? কারণটা আসলে খুবই সিম্পল। অ্যাসিডের ঘনমাত্রার তুলনায় পানির থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অনেক কম ছিল, সো দ্যাটস ওয়াই আমরা যোগ করি নাই। কিন্তু এখানে আমাদের যোগ সেটা করতে হবে, কারণ এখানে ঘটনাটা একটু অন্যরকম। সো চলো এটা আমরা তাহলে করা শুরু করি। প্রথমটাতে আসি। তাহলে প্রথমটাতে আমরা যখন হাইড্রোনিয়াম আয়নের, সরি কি করলাম, হ্যাঁ, প্রথমটাতে আমরা যখন হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করব, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে প্রাপ্ত এইচ প্লাস প্লাস পানি থেকে প্রাপ্ত এইচ প্লাস, অর্থাৎ 10⁻⁻7। ওকে, সো তাহলে দেয়ারফর যদি আমি হচ্ছে এখানে পিএইচ বের করতে চাই, তাহলে পিএইচ হবে হচ্ছে নেগেটিভ লগ অফ 10⁻⁻8 প্লাস 10⁻⁻7। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে উত্তরটা আসলে কত আসছে। এটা বেশ ভালো বলছো অনিন্দা। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। 6.95 এক্স্যাক্টলি। সুন্দর। তার মানে খেয়াল করো, যদিও এটা 7-এর খুব কাছাকাছি কিন্তু 7-এর থেকে কম, এবং এটা মেক সেন্স করে কারণ আমাদের দ্রবণটা হচ্ছে অম্লীয় দ্রবণ। ওকে, আমাদের দ্রবণটা হচ্ছে অম্লীয় দ্রবণ, সুতরাং এটার পিএইচ এর মানটা আসলে 7 থেকে কম হওয়াটাই স্বাভাবিক। ওকে, সো ফার সো গুড। পরেরটাতে আসি। এখানেও আমরা একটা সিমিলার ভুল করছি, সেটা হচ্ছে আমরা এখানে পানির কন্ট্রিবিউশনটা যোগ করতে হবে আমাদের, এটা আমাদেরকে মিস করা যাবে না। তাহলে এখানে যেহেতু আমাদের মানে ইসের পরিমাণ, হাইড্রোক্সাইডের পরিমাণ দেওয়া আছে, তাহলে পিএইচ বের করার জন্য আমরা আসলে ওই যে 14 প্লাস লগ অফ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এটা লিখতে হবে আর কি, রাইট? তো আচ্ছা, আমি হচ্ছে এখানে কি সূত্রটা প্রথমে লিখি। তাহলে এখানে খেয়াল করো, হাইড্রোক্সাইডের সোর্স এখানে কি কি আছে। হাইড্রোক্সাইডের সোর্স এখানে আছে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, যার প্রতি মোলে 2 মোল করে কিন্তু OH মাইনাস থাকে, তার মানে এখানে 2 × 10⁻⁻9। আরেকটা হচ্ছে আমাদের পানির কন্ট্রিবিউশন, দ্যাট ইজ 10⁻⁻7। ওকে, সো যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আমরা হচ্ছে অবশ্যই এটা এখানে ইনক্লুড করে দিব। ইনক্লুড করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে পিএইচ ইকুয়ালস টু 14 প্লাস লগ অফ 2 × 10⁻⁻9 প্লাস 10⁻⁻7। ওকে, আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও উত্তরটা কত আসছে। ওকে, আমার কমেন্ট লোড হচ্ছে না কেন? ওকে, তারপর আমি তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না আসলে। ওকে, সো আসছে 7.0086 এক্স্যাক্টলি, 7.0086। ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? সো এখন পর্যন্ত আমরা হচ্ছে তার মানে মোটামুটি দেখতে পারলাম যে কিভাবে হচ্ছে আমরা লঘু এবং অতি লঘু দ্রবণের জন্য পিএইচ বের করতে পারি। সো মোটামুটি যদি এই পর্যন্ত বুঝে থাকি আমরা সমস্যা 1 আর 2, যেখানে আমরা হচ্ছে শক্তিশালী অ্যাসিডের, আমরা অ্যাসিড বা ক্ষারের আমরা পিএইচ বের করছি, তাহলে একটু আমাকে জানায় দাও তোমরা হাত তুলে। ওকে, হাত তুলে আবার সাথে সাথে নামাই ফেলো কিন্তু, নাহলে কিন্তু আবার সমস্যা আছে। তোমরা হচ্ছে যে রোজা রাখছো আবার, সো কষ্ট হয়ে যাবে তোমাদের বেশি। ওকে, ওকে, শ্রেয়া বুঝছে, আনিকা বুঝছে, আসমা বুঝছে, ওকে, মুশফিকা বুঝছে। আচ্ছা, জান্নাত ফেরদৌসিও হাত তুলছে। ওকে, হাত নামায় ফেলে কিন্তু সাথে সাথে আবার, হ্যাঁ বুঝো, হাত ব্যথা হয়ে যাবে।
ওকে, আচ্ছা সিয়াম বুঝছে, আলমগীর, ওরে বাবা আলমগীর আমরা ইগনোর করতেছো কেন ভাই? কি সমস্যা, আমি কি করলাম? হ্যাঁ, আচ্ছা আমার ক্লাস ইগনোর করো না আর কি, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম রাইসা। আচ্ছা ঠিক আছে, লাবণী হাত তোলা অ্যাকসেপ্টেড। আচ্ছা সি, কিসের সি? হ্যাঁ, আ- প্রতিবাদ খুঁজে পাইতেছে না, কেউ সাহায্য করতো একটু ভাই। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে লাবণী দেখছি তো। আচ্ছা ওকে, জান্নাত আচ্ছা জান্নাত, এই যে তোমার নাম আমি আবার পড়লাম। ওকে, সবাই বুঝছে মোটামুটি। আচ্ছা নীরব, ঠিক আছে, ওকে। আলমগীর এখন আমাকে লাইক দিছে, বাইরে ভাই। আমি আমি তো ব্যাপক ইনফেরিয়র ফিল করতেছি এখন, আমাকে তো পাত্তাই দিতেছে না কেউ। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ডান, তাহলে হচ্ছে মোটামুটি আমরা ইয়ে করে ফেলছি, বুঝে ফেলছি। এই যে সুমাইয়া, তোমার নাম পড়ছি আমি। আরে তুবা তো একদম পুরো দুই হাতে লাইক দিতেছে, ঠিক আছে, ওকে বাবা, লাইক শেয়ার দিয়ে পাশে আছে সবাই। ঠিক আছে, ওকে ডান। তো এখন তাহলে আবার কমেন্ট বক্সটা অফ করে ফেলো, এখন হচ্ছে আমরা কিছু বড়দের গেম খেলবো। সেটা হচ্ছে আমরা লঘু জলীয় অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণের জন্য পিএইচ বের করার চেষ্টা করব। তো এখানে আমরা একটা দুর্বল অ্যাসিড নিছি, ওকে। দুর্বল অ্যাসিড হচ্ছে এইচ যার বিয়োজন ধ্রুবক হচ্ছে Ka। আমরা বিয়োজন ধ্রুবক গতদিন ইন্ট্রোডিউস করছিলাম যে বিয়োজন ধ্রুবক বলতে আসলে কি বোঝায়। তো আমরা ধরে নেই যে একটু একটু লিবার্টি নিয়ে আমরা ধরে নিই যে এটা হচ্ছে বেশি দুর্বল, এটা হচ্ছে অতিরিক্ত দুর্বল, অতি দুর্বল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অতিরিক্ত দুর্বল, ঠিক আছে। সো আমি এখানে একটু ইয়ে করে রাখি, লিখে রাখি অতিরিক্ত দুর্বল। ঠিক আছে, তো এইরকম একটা অ্যাসিডের জন্য আমরা হচ্ছে এখানে সি ঘনমাত্রার একটা দ্রবণ নিছি, সি মোলার ঘনমাত্রার, এবং এখানে একটা আইস টেবিল আমরা দেখাইছি। তো সেই আইস টেবিলে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি অ্যাসিডটা ছিল হচ্ছে সি মোলার, হাইড্রোনিয়াম আর এ মাইনাসের ঘনমাত্রা ছিল 0 0। বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, অর্থাৎ বিয়োজনের পরিমাণ হচ্ছে এক্স, এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ, ওকে। সো এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ, এবং তার মানে আমরা বিয়োজনের পরিমাণের সাথে বিয়োজন মাত্রার সম্পর্ক আমরা দেখাইছি। সো আলফা যদি বিয়োজন মাত্রা হয় তাহলে এটা হবে আলফা ইন্টু সি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু আলফা সি। সুতরাং এখানে এক্স লেখা যা কথা, আলফা সি লেখা আসলে একই কথা। তাহলে এখানে আমরা মাইনাস আলফা ইন্টু সি লিখলাম, প্লাস আলফা ইন্টু সি, প্লাস আলফা ইন্টু সি। আইস টেবিলটা খুবই সহজ। তাহলে সাম্যাবস্থা এইচ এর পরিমাণ হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। সো খেয়াল করো, আমি এখানে সি যদি কমন নেই, এখানে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা হয়ে যায়। এখানে এটার পরিমাণ হচ্ছে আলফা সি, আর সাম্যাবস্থা এ মাইনাসের পরিমাণ হচ্ছে আলফা সি। ওকে, তো আমার যদি পিএইচ নির্ণয় করতে হবে, সুতরাং আমাকে হচ্ছে আলফা সি এর মানটা বের করতে হবে। সো আলফা সি এর মানের জন্য আমার আসলে আলফাটা হচ্ছে আননোন, এখানে আলফা ইজ আননোন। এই হচ্ছে আমার প্রবলেম। ওকে, সো চলো আমরা হচ্ছে এখন সামনে আগাই। ওকে, সো আমি যদি এখানে সাম্য ধ্রুবক দিয়ে শুরু করি, সাম্য ধ্রুবক কে এ অর্থাৎ বিয়োজন ধ্রুবক সমান সমান হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু এ মাইনাস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এইচ এর ঘনমাত্রা। তো আমি যদি এখানে মানগুলা বসাই, খেয়াল করো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাও হচ্ছে আলফা সি, এ মাইনাস এর ঘনমাত্রাও হচ্ছে আলফা সি, সুতরাং উপরে আলফা সি দুইটা আছে, সুতরাং আলফা সি হোল স্কোয়ার হবে। আর যেহেতু আমরা আগেই বলছি যে এখানে এটাকে আমরা সি ইন্টু ওয়ান মাইনাস আলফা হিসেবে লিখতে পারি, তাহলে এখানে আমরা এইচ এর ঘনমাত্রাটাকে লিখলাম হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। তো এখানে খেয়াল করো আমাদের একটা সি আসলে কাটাকাটি যায়, একটা সি আসলে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে হচ্ছে থাকে আলফা স্কোয়ার সি। তো এই আলফা স্কোয়ার সিটার মধ্যে আমরা যেহেতু ধরে নিছি যে এটা আসলে অতিরিক্ত দুর্বল অ্যাসিড, সুতরাং বিয়োজন মাত্রা অনেক অল্প হবে। সুতরাং আমরা হচ্ছে ধরে নিছি যে আলফা ইজ মাচ মাচ লেস দ্যান ওয়ান। আলফা আলফা যদি একের চেয়ে অনেক ছোট হয়, তাহলে ওয়ান মাইনাস আলফাকে আমরা আসলে ইভেন্চুয়ালি ওয়ান লিখতে পারি, এবং যদি আমরা এখানে ওয়ান লিখি তাহলেই কেবলমাত্র আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি আবার একবার বলি জিনিসটা। এইচ এ হচ্ছে একটা অতিরিক্ত দুর্বল অ্যাসিড, সুতরাং সেটা খুবই অল্প একটু বিয়োজিত হয়। তা সি ঘনমাত্রার একটা দ্রবণ আমরা নিছি, সেই সি ঘনমাত্রা দ্রবণটা বিয়োজিত হয়ে হচ্ছে আলফা সি পরিমাণে এইচ প্লাস আয়ন এবং আলফা সি পরিমাণে এ মাইনাস আয়ন তৈরি করছে। তো এখানে আমরা কে এর মানটা বসায় পাচ্ছি যে আলফা স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, যেখানে যদি আলফা এর মানটা একের চাইতে অনেক ছোট হয়, তখন এখানে ওয়ান মাইনাস আলফাকে আমরা ওয়ান এর সমান লিখতে পারি, কারণ আলফা অনেক ছোট। সুতরাং আমরা এখানে কাটাকাটি করে আমরা পাচ্ছি হচ্ছে কে ইকুয়ালস টু হচ্ছে আলফা স্কোয়ার সি। সো যদি এই লাইন পর্যন্ত বুঝে থাকি,
তাহলে একটু জানাই দিই ভাইয়া। এ জিহাদ, আয় আল্লাহ কি কান্নাকাটি করতেছে জিহাদ, তোমার নাম দেখছি আমি, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার, ওকে। এই শাখাওয়াত, তোমার তো আমি কোনোদিন দেখলামই না, এই যে তুমি আজকে আসছো। এই যে শাখাওয়াত, হ্যালো 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 শাখাওয়াত। এই কমার্সের ক্লাস ছাড়া মানে তুমি কেমিস্ট্রি ক্লাসে কি করো তুমি কমার্সের হলে? আরে ভাই রে ভাই, কোপ সে অবস্থা। আচ্ছা, দেখি কার নাম পড়লাম না, সাদিক, এরে খোদা। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা লাবণী, আমি একবার রিপিট করবো না? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। আচ্ছা অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে, আমি একবার রিপিটটাও করে দিই, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে, যেহেতু এইচ একটা দুর্বল অ্যাসিড, সেটা সি ঘনমাত্রার একটা দ্রবণ ইনিশিয়ালি ছিল, তো সাম্যাবস্থায় যাওয়ার জন্য কিছু পরিমাণে বিয়োজিত হলো, তারপরে হচ্ছে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন এবং A- আয়ন তৈরি করলো। ওকে, তাহলে যদি এখানে বিয়োজিত হয়, বিয়োজিত হইলে মনে করি যে আলফা সি পরিমাণে বিয়োজিত হইলো, যেখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, তা আলফা সি পরিমাণে হচ্ছে কমে যাবে, আর আলফা সি পরিমাণে হাইড্রোনিয়াম এবং A- আয়ন বেড়ে যাবে। তো এটাই কিন্তু এখানে হয়েছে, এবং ইভেন্চুয়ালি আমরা এখানে আলফা স্কয়ার সি নামের একটা ইকুয়েশন পাইছি। তো এইখানে আমি যদি একটু এই এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, ওকে, ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, আমরা পাচ্ছি হচ্ছে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, এবং ইভেন্চুয়ালি এখান থেকে আমরা বলতে পারি যে আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√সি, অর্থাৎ কোন একটা দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা হচ্ছে তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তার ঘনমাত্রা যত কম তার বিয়োজন মাত্রা তত বেশি। সো এটাকে আমরা বলি হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ওকে, সো এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। খুবই সিম্পল একটা জিনিস, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদেরকে কি বলে, কোন একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের যত লঘু দ্রবণ নেওয়া হবে তার বিয়োজন মাত্রা তত বেশি হবে, অর্থাৎ তার প্রতি মোলে বিয়োজন তত বেশি হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে মূলত আইডিয়াটা। তো এখানে আসলে স্পেশাল কিছু করি নাই। সুতরাং আমি যদি এখানে পিএইচ বের করতে চাই, পিএইচ সমান সমান হচ্ছে নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। সুতরাং এখানে যদি আমরা হচ্ছে এই মানটা বসাই দিই আলফা ইন্টু সি, সুতরাং আমি এভাবেও বের করতে পারবো পিএইচ, অথবা আমি যদি এখানে আলফা এর মানটা রুট ওভার কে এ বাই সি বসাই দিই, খেয়াল করো আমি যদি এখান থেকে আসি যে এখানে আলফা হচ্ছে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, রাইট, ইন্টু সি। সো যদি আমি এখানে একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি রুট ওভার কে এ ইন্টু সি। সো এটাই কিন্তু আমি এখানে লিখছি। ওকে, সো তার মানে আমরা পিএইচ বের করার টেকনিক আমরা জেনে গেলাম, অর্থাৎ যদি আমাদের বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে তাহলে কিভাবে বের করতে হবে, যদি আমাদের বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে কিভাবে আমাদের বের করতে হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারিও, যে আমরা হচ্ছে কিভাবে একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের পিএইচ বের করতে পারি। সো এখানে আমরা হচ্ছে দেখে ফেললাম যে কে এ দেওয়া থাকলে কিভাবে আসলে পিএইচ বের করতে হয়। সো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দাও ভাইয়া। আরে একটু অপেক্ষা করো, পরের টপিক থেকে বোঝা শুরু করবা, সৌরভ। আচ্ছা। ও আচ্ছা, এই কারণে শাখাওয়াত, আচ্ছা বুঝছি। ওকে, আচ্ছা, ওকে, ভেরি গুড। জি, সুমাইয়া বলো। ভাইয়া বলে ডাক দিতেছে, ভাই রে ভাই, কয় আলিফ টান দিছে মানে। আচ্ছা, এটা রাসায়নিক পরিবর্তন আরিফুল। ওকে, ঠিক আছে। সে মাই নেম, আচ্ছা ওকে, হাইজেনবার্গ, না নাবিল, আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, নেট নেট সময় নষ্ট হবে মনে হয়। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, তাসফিকা বলতেছে আরেকবার রিপিট করতে, ওকে, বাকিদের মোটামুটি ক্লিয়ারই হয়ে গেছে, আমি আবারও তো একবার বলে দিচ্ছি যে নর্মাল ড্রিল যেটা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ তুবা। আচ্ছা, ওকে ওকে, এই যে এশা পড়ছি তোমার নাম অবশেষে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই বেটা, আমি এখানে তো আমার কোনো লেখাই নেই, স্ক্রিনে স্ক্রিনে তো সব হচ্ছে ইয়ে লেখা, মানে টাইপ করা লেখা, এই জন্যই তো আমি লিখি না কোনো কিছু, কারণ আমার লেখা বোঝা যায় না। আচ্ছা ওকে, সো এখন তাহলে আমি আবারও একবার বলি যে আমরা হচ্ছে কে বা বিয়োজন ধ্রুবকের ইকুয়েশন থেকে আমরা হচ্ছে এরকম একটা ফরম্যাটে আসছি,
এই ফরম্যাটটাকে যখন আমি আলফার সি এর মধ্যে সম্পর্কটা দেখাইছি, এই সম্পর্কটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রকে লঘুকরণ সূত্র কেন বলা হয়? কারণ এখানে দেখা যাচ্ছে একটা দ্রবণের ঘনমাত্রা যত কমে তার বিয়োজন মাত্রা তত বাড়ে। ওকে, আর এই ঘনমাত্রা কমা এটার মানেই হচ্ছে লঘুকরণ, অর্থাৎ একটা দ্রবণকে আমরা ডাইলিউট করতেছি বা লঘু করতেছি। ওকে, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা লঘুকরণ সূত্র বলতেছি। তারপরে পিএইচ বের করা খুবই সহজ, পিএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এখানে আমরা মানগুলা বসাই দিলেই কাজ শেষ। ওকে, তো এখন আমরা কিছু রিয়েল ভ্যালু নিয়ে আমরা উদাহরণটা করার চেষ্টা করি। তো এখানে খেয়াল করো 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো এটা কিভাবে করা যায়? তো এটা খুবই সহজ আসলে। আমরা এখানে দেখতেছি এটা একটা দুর্বল অ্যাসিড যার বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। সুতরাং আমি যদি এখানে পিএইচ বের করতে চাই, পিএইচ সমান সমান হবে হচ্ছে নেগেটিভ লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি, রাইট? যেহেতু বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, তাহলে বিয়োজন ধ্রুবক সাপেক্ষে আমি এভাবে বের করতে পারবো। তাহলে এখানে আমরা বের করে ফেলি নেগেটিভ লগ অফ রুট ওভার 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.01। সুতরাং আমি যদি এখানে হচ্ছে এই হিসাবটা করে ফেলি, তোমরা আমাকে একটু জানাই দাও যে এখানে পিএইচ এর মানটা আসলে কত আসতেছে। ওকে, আচ্ছা, ওকে, সো আমার আবার মনে হয় হ্যাং হয়ে গেছে জিনিসটা, ক্র্যাশ কোর্স। আচ্ছা, ওকে, ঠিক আছে। হুম, ওকে, 3.37, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 3.37, ওকে, ডান। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে বাবা রে বাবা, পুরা একেবারে কঠিন অবস্থা। আমার এখানে ব্লাড দেখাচ্ছে না, আমার এখানে যদিও মাঝে মধ্যে ব্লাড দেখাইছে, ঠিক আছে, মাঝে মধ্যে ব্লাড হইতেছে মাঝে মধ্যে হইতেছে না আর কি, কিন্তু আমি আমার এখানে আর কি মোটামুটি আমি দেখতেছি এখন ভালোই দেখতেছি। ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। শিলামন শিলামন্ডলী যে দেখছি তো, হাই হাই খোদা, আল্লাহ খোদা, কঠিন অবস্থা। আচ্ছা, ওকে, সবাই মোটামুটি হচ্ছে অ্যান্সার দিয়ে দিছে 3.37। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে মোটামুটি এখানকার সিনারিও। ওকে, আচ্ছা, ওকে, আমি নোট নিয়ে আমি কিছু প্রশ্ন দেখতেছি ভাইয়া। এই ক্লাসের নোট গুলা তোমাদের কিন্তু হচ্ছে মানে ক্লাস শেষ হওয়ার পরে আপলোড করে দেওয়া হয়, একদম টাইপ করে আপলোড করে দেওয়া হয়। সো তোমরা যদি ক্লাসের মধ্যে নোট নাও নিতে পারো কোনো কারণে, সমস্যা কিন্তু নাই। তোমার মূল ফোকাস হইতেছে এখন এই জিনিসটা বোঝা। কারণ ক্লাস নোট দেখে তুমি যদি ক্লাসটা বুঝে থাকো, ক্লাস নোট দেখলে তোমার সুন্দর করে মনে পড়ে যাবে। তুমি যদি এখন ক্লাসে মনোযোগ না দাও, তাহলে কিন্তু তুমি বেশ কিছু জিনিস মিস করে ফেলবা যেটা তুমি নোট দেখে নাও বুঝতে পারো। ওকে, সো এই কারণে তোমার ক্লাস করাটা দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আর কি। যদি এটা অফলাইন ক্লাস হইতো, মনে করো আমি সামনাসামনি গিয়ে তোমাদের ক্লাস নিতেছি, তখন আমি নিজে তোমাদেরকে সময় দিতাম, মানে প্রতিটা জিনিস শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে সময় দিতাম যে আচ্ছা এখন তোমরা হচ্ছে একটু লিখে ফেলো, আমি হচ্ছে এই জিনিসটা করবো এখন। বাট যেহেতু এটা অনলাইন ক্লাস, রেকর্ডিং রয়ে যাবে, সো আবার তোমরা মানে পরবর্তীতে ক্লাস নোটটাও হাতে পেয়ে যাবা। সো এই কারণে আর কি আমি প্যারাটা নিতেছি না, বারবার আমি আর কি অপেক্ষা করতেছি না যে তোমরা কি বুঝছো কিনা বা তোমরা কি লিখছো কিনা। তো বুঝছো কিনা এটার জন্য অপেক্ষা করতেছি, বাট তোমরা কি লিখছো কিনা এই সময়টা আমি তোমাদেরকে এই জন্যই আসলে দিচ্ছি না। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই গেল কাহিনী। আচ্ছা, এই যে আমাকে দেখা যায়, এই যে হ্যালো হ্যালো হ্যালো, ওকে, আমি হচ্ছে এই যে আমার পেছনে মানে লিয়ে তো জানালা তো, সো ওখানে আলো আসতেছে দেখে ওই যে ওই কি জানি সিলোয়েট হয়ে যাচ্ছি আমি আর কি। ওকে, ঠিক আছে, কিন্তু আমার দীক্ষা কি করবি বেটা, ক্লাস কর, ক্লাস কর। ওকে, ক্লাসের চেহারার দিকে দেখ, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, আচ্ছা গেল, এই হচ্ছে মোটামুটি সিন সিনারিও। আচ্ছা, আমি আবার তোমাদের কমেন্ট অফ করে, কমেন্ট দেখাটা অফ করে দিলাম, সো তোমরা এখন আর কমেন্ট করো না আবার। এখন আমরা সামনের অঙ্কটাতে চলে আসি। ওকে, এটা একটা চ্যালেঞ্জিং টাইমস এর অঙ্ক, খেয়াল করো। এখানে 0.01 মোলার সোডিয়াম অ্যাসিটেট, এইটার ঘনমাত্রা জানতে চাইছে ভাইয়া। ওকে, তো এই জিনিসটা একটু মজার, কারণ খেয়াল করো এখানে এখানে যে জিনিসটার আমাদের পিএইচ জানতে চাওয়া হয়েছে, এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ।
রাইট? টু বি এক্সাক্ট এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, সুতরাং এটাকে আমরা বলতে এটাকে আমরা একটা অনুবন্ধী ক্ষার নাম দিই, এটা ধরো যে অনুবন্ধী জোড় এটা। তো যদি একটা ক্ষারের জন্য ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে এটা কিন্তু পিএইচ বের করা কোনো ব্যাপার না। পিএইচ হচ্ছে ওই যে এভাবে আমরা বের করতে পারবো 14 প্লাস লগ অফ ওইচ মাইনাস, যেহেতু আমরা হচ্ছে একই টাইপের সূত্র ব্যবহার করতেছি সুতরাং এটা হবে হচ্ছে লগ অফ রুট ওভার কেবি ইন্টু সি। ওকে, এটা হবে হচ্ছে আমাদের পিএইচ এর সমীকরণটা, এটা আমাদের পিএইচ এর সমীকরণটা হবে, এটা নিয়ে কোনো ভুল নাই। কিন্তু প্রবলেম হইলো যে পিএইচ এর যে এই যে সমীকরণটা আছে ভাইয়া, এই যে পিএইচ এর যে সমীকরণটা আছে এখানে আমার কেবি জানতে হবে। অ্যাসিটিক অ্যাসিটেট আয়নের কিন্তু কেবি এর মানটা দেওয়া নাই, কে এর মান দেওয়া আছে, তাও কার, তা হচ্ছে অনুবন্ধী অম্লের। তো আমার কেবি বের করতে হবে, আমি কি করতে পারি? তো এটা কিন্তু ভাই আমরা গতদিন দেখছি যে যদি কোনো একটা অ্যাসিড আর ক্ষারের অনুবন্ধী জোড় হয় তাহলে তাদের কে এ এবং কেবি এর গুণফলের মানটা হয় কে ডাব্লিউ এর সমান, অর্থাৎ 10⁻⁻14। সুতরাং আমি যদি এখানে আমাদের অনুবন্ধী ক্ষারের কেবি বের করতে চাই, কেবি সমান সমান হবে হচ্ছে কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে এ। ওকে, সুতরাং আমি যদি এখানে মানটা বের করে ফেলি তাহলে কে বি সমান সমান হবে হচ্ছে 10⁻⁻14 ডিভাইডেড বাই হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻5। তাহলে এখানে যদি আমি একটু ইয়ে করি 10⁻⁻9, 0.5 ইন্টু 10⁻�9, তাহলে হচ্ছে 5.0 ইন্টু 10⁻⁻10, এটা হচ্ছে আমাদের কেবি এর মান। ওকে, তো আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করলাম, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে কোনো একটা অনুবন্ধী জোড়ের বিয়োজন ধ্রুবকদ্বয়ের গুণফল কে ডাব্লিউ এর সমান হয় এবং কে ডাব্লিউ এর মান 10⁻⁻14। তো আমি যেহেতু কেবি এর মানটা জেনেই গেছি তাহলে এখন আমার পিএইচ বের করা আসলে কোনো ব্যাপার না। পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 14 প্লাস লগ অফ রুট ওভার 5.0 ইন্টু 10⁻⁻10 ইন্টু 0.01। তো এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো আশা করি আমি বুঝাতে পারলাম যে কিভাবে আসলে এই জিনিসপত্রগুলা কাজ করে। তো যদি এই অঙ্কটা বুঝে থাকি তাহলে একটু হাত তুলে জানাই দিই, কারণ এটা একটু ক্রিটিক্যাল একটা অঙ্ক ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, পিকে না 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 নুসরাত, ওটা হচ্ছে পিকে এ প্লাস পিকে বি ইকুয়ালস টু পিকে ডাব্লিউ। ঠিক আছে নুসরাত, 8.37। ওকে ঠিক আছে, 8.37। আচ্ছা, থ্যাংক ইউ মোমো। আচ্ছা, ওকে, বক্তা না দেখলে এই যে শাখাওয়াত দেখছি তো, মনোযোগ দে বেটা, ঠিক মতো মনোযোগ দে। ওকে, আচ্ছা প্রদীপ বুঝছে। আচ্ছা 8.37 উত্তর, থ্যাংক ইউ সবাইকে। 8.37 উত্তর সবাই বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই, প্রতিবারই আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। ওই বেটা আমি কি বুঝছি আরিফুল? কনটেক্সট কনটেক্সট আমি বুঝি নেই কি বললা। ওকে ঠিক আছে, এই যে মমিনুল পড়ছি তো। আরে কি কষ্ট, কমেন্ট না পড়ার কষ্ট ভাই রে ভাই। আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ হামিমা, এই যে নৌরাত হাত ইয়ে নাম পড়ছি, হাত তোল হাত তোল। ওকে ঠিক আছে ওকে, ঠিক আছে ডান। আচ্ছা ওকে, সো আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই। সো খেয়াল করো এখানে আমাদের অনুবন্ধী ক্ষার দেওয়া আছে, অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা দেওয়া আছে এবং আমাদের অম্লের কে বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। তো যেহেতু আমাদের এখানে ক্ষারের পরিমাণ বলে দেওয়া আছে সুতরাং পিএইচ বের করার জন্য আমাদের কেবি প্রয়োজন, কিন্তু কেবি এর মান তো বলে দেওয়া নাই। তাহলে কেবি এর মানটা জানবো কিভাবে? আমরা হচ্ছে অনুবন্ধী জোড়দের মধ্যে যে সূত্রটা ছিল আমরা জানি, অনুবন্ধী জোড়ের পিকে এ আর পিকে বি যোগ করলে হয় হচ্ছে পিকে ডাব্লিউ, অথবা যদি আমরা গুণ করি তাদেরকে তাহলে আমরা পাই হচ্ছে কে ডাব্লিউ। ওকে, পিকে ডাব্লিউ অথবা এটা দুইটা সিমিলার সূত্র আর কি। তো আমরা এটা ব্যবহার করছি, এটা আমরা গত ক্লাসে করছি। তো তোমরা যারা রেকর্ডিংটা দেখো নাই তোমরা একটু রেকর্ডিংটা দেখে আইসো। এটা গত ক্লাসে আমরা ডিরাইভও করছি যে কিভাবে এটা আসলে আসে, কোত্থেকে এটা আসলে পাওয়া যায়, এটা আমরা ডিরাইভও করছিলাম সুন্দর করে। ওকে, সো এখান থেকে আমরা আসলে কি করলাম, আমরা আসলে এখানে কে ডাব্লিউ তো আমরা জানি, এখান থেকে আমরা কে এর মানটা বসে কে বিটা নির্ণয় করছি। তারপরে সেই কে বি এর মানটা আমরা এখানে সুন্দর মতো বসাই দিছি। সুন্দর মতো বসায় দেওয়ার কারণে আমরা হচ্ছে এখানে উত্তর পেয়ে গেলাম 8.37। আশা করি এই হচ্ছে মোটামুটি আমাদের এই অঙ্কটা ছিল। এখন আমরা সামনের অঙ্কে চলে যাব। ওকে, সো অবশেষে আমরা হচ্ছে বাফার দ্রবণে চলে আসছি। ঠিক আছে, বাফার দ্রবণ জিনিসটা কি? বাফার দ্রবণ হচ্ছে অনুবন্ধী জোড়ার একটা মিশ্রণ। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছি, আমরা হয় দেখছি আমাদের দুর্বল অ্যাসিডটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড একটা ছিল, ওকে, অথবা আমাদের দুর্বল দুর্বল একটা ক্ষার ছিল, সোর অ্যাসিটেট আয়ন।
অথবা সোডিয়াম অ্যাসিটেট কিছু একটা, বাট এই দুইটার একসাথে মিশ্রণ ছিল না। এই দুইটা যদি একসাথে কোনো মিশ্রণ তৈরি হয়, সেই মিশ্রণটা হইতেছে বাফার দ্রবণ হইতে পারে। ঠিক আছে, এবং এদের বৈশিষ্ট্য হলো ওরা হচ্ছে তার পিএইচ কে রেজিস্ট করতে পারে, পিএইচ কে রেজিস্ট করে, পিএইচ কে রেজিস্ট করে। এবং পিএইচ কে রেজিস্ট করার যে প্রক্রিয়া সেটা পুরোটাই আসলে লাসাতেলীয় নীতি। সো এটা আমি এক্সপেক্ট করব তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, কারণ হচ্ছে আমাদের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট এখানে। ওকে, আর না হলে আমি হচ্ছে পরে আবার বুঝাই দিব, সমস্যা নাই। অন্য কোনো সাম্যাবস্থা টপিক আসলে আমি বুঝাই দিব, কারণ প্রবলেম সলভিং ক্লাস আমরা আরো করবো, সো ওই সময় আমরা বুঝাবো আর কি, এটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোনো একটা অনুবন্ধী জোড়ার মিশ্রণ বাফার হওয়ার শর্ত কি? শর্ত হলো এখানে অনুবন্ধী জোড়ের মিশ্রণ থাকতে হবে অবভিয়াসলি, অনুবন্ধী জোড়ের অ্যাসিড ও ক্ষারের পরিমাণ প্রায় সমান হতে হবে। অর্থাৎ একটা অ্যাসিড অনেক বেশি আছে, তার অনুবন্ধী ক্ষার অনেক কম আছে, এমন হইলে হবে না, প্রায় সমান সমান হইতে হবে। ওকে, এবং এই দ্রবণটি যেটা আমরা তৈরি করলাম, যে বাফার দ্রবণটা, সেই অনুবন্ধী দ্রবণের যে পিকে এটা আছে, অর্থাৎ অ্যাসিডের যে পিকে যেটা যেটা আছে, সেই পিকে এর কাছাকাছি মানের পিএইচ কে সে রেজিস্ট করবে। অর্থাৎ মনে করো আমি যদি এই সিস্টেমটা নেই, এই সিস্টেমের পিকে এটার মান হচ্ছে 4.74। ওকে, এইটার মানে হচ্ছে আমি যদি অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডেট দিয়ে একটা বাফার তৈরি করি, সে মোটামুটি ধরো যে 4 থেকে 6 এই রেঞ্জে সে পিএইচটাকে মানে ধরে রাখতে পারবে বা পিএইচটাকে রেজিস্ট করতে পারবে। কিন্তু আমি মনে করো যে এমন একটা পিএইচ চাই, মনে করো যে আমি পিএইচ চাই হচ্ছে 8, যে হচ্ছে 8 পিএইচ এ কাজ করবে। এটার জন্য এই বাফারটা কার্যকর না, কারণ এই পিকে থেকে 8 পিএইচটা হচ্ছে অনেক দূরে। সুতরাং আমার সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যে বাফারটা ব্যবহার করতেছি, সেই বাফারের যে পিএইচটা আমি মেনটেন করতে চাই, পিকে এটা যেন তার কাছাকাছি হয়, এক্সাক্ট সমান না হইলেও যেন কাছাকাছি হয়। তো এই হচ্ছে মোটামুটি কথা। আমরা হচ্ছে এখানে আবার একটু বলি জিনিসটা কি বললাম, কোন একটা দ্রবণ বাফার হবে এটা শর্তটা আসলে কি কি? শর্ত হলো এখানে অনুবন্ধী জোড়া থাকতে হবে, অনুবন্ধী জোড়া যে অ্যাসিড এবং ক্ষার তাদের পরিমাণ অলমোস্ট সমান হতে হবে, এবং এই যে অনুবন্ধী জোড়ার যে অ্যাসিডটা আছে তার যে পিকে এর মান, এইটা হচ্ছে তার দ্রবণটার পিএইচ এর কাছাকাছি হতে হবে, আনলেস এটা একটা বাফার দ্রবণ হবে না। ওকে, এই গেল হচ্ছে মোটামুটি আমরা এখানে এটা বললাম। তো এখন আমরা আসি যে বাফার দ্রবণের পিএইচ কোন সমীকরণ দিয়ে বের করে। এই সমীকরণটা আমরা আসলে ডিরাইভ করতেছি না, এই সমীকরণটা আমরা সরাসরি লিখবো। এটা হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ দিয়ে এটা বের করে। ওকে, তো হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা হচ্ছে এখানে দেওয়া আছে যে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকেএ প্লাস লগ অফ অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা সিস্টেমের মধ্যে, অনুবন্ধী ক্ষার আর ডিভাইডেড বাই হচ্ছে অনুবন্ধী অম্লের ঘনমাত্রা। এটা হচ্ছে যে কোনো একটা বাফার দ্রবণের পিএইচ বের করার সমীকরণ। সুতরাং উপরের শর্তগুলো যদি আমরা পূরণ করছি এরকম যদি আমাদের কাছে মনে হয়, তখন পিএইচ বের করার জন্য আমরা এই সমীকরণটা ব্যবহার করব। আনলেস আমরা আগে যে জিনিসগুলো পড়ছি সেই সমীকরণগুলো আমরা ব্যবহার করব, অ্যাসিডের জন্য যেটা পড়লাম, ক্ষারের জন্য যেটা পড়লাম, দুর্বল অ্যাসিডের জন্য যেটা পড়লাম, বা দুর্বল ক্ষারের জন্য যেটা পড়লাম, ইত্যাদি। কিন্তু যদি আমরা স্পেসিফিক্যালি বুঝি যে এটা একটা বাফার দ্রবণের এক্সাম্পল, তখন হইতেছে আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা ব্যবহার করতে পারবো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণের আইডিয়া। যদি তোমরা এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমাকে একটু জানায় দাও। ওকে, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, তোমরাও আমার নাম বললো না একবারও, তাহলে মনে হয় আমি বুঝবো যে কষ্টটা কি। ঠিক আছে, ওকে। আল্লাহ, এই যে মেহেদি, এই যে তোমার নাম পড়লাম। কি যে ভাই, কঠিন অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আবার রিপিট করবো, প্যারা নাই তন্ময়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আহাদ। ওকে, অনিন্দ বুঝছে। আচ্ছা এইবারে এটা কি করলি হাবিব মঞ্জুর? ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার মোটামুটি। আচ্ছা ঠিক আছে, সি ফর ক্লিয়ার। আচ্ছা ওকে ঠিক আছে, সি ফর ক্লিয়ার। আচ্ছা বুঝলাম। আচ্ছা একটু রিপিট করবো না বেশি বেশি রিপিট করবো? ও বাবা রে বাবা, লাবণী তো ইজ অন ফায়ার। ভাই রে ভাই, এ মিয়া এত এত এরকম চিল্লালে তো মানে রোজা হালকা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এই যে আব্দুল হান্নান। ভাই রে ভাই, ওরে বাবা, অরণ্য তো কোবাকপি লেভেল একটা স্টিকার দিচ্ছে দেখা যায়। ওকে ঠিক আছে, সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আরেকবার জিনিসটাকে উচ্চারণ করে আমরা সামনে আগায় যাই।
তো আমরা এখন একটা বাফার দ্রবণ দেখতেছি। বাফার দ্রবণ হওয়ার শর্ত হইলো এখানে অনুবন্ধী জোড়া থাকতে হবে, এখানে অনুবন্ধী জোড়া থাকতে হবে বাফার দ্রবণ হওয়ার জন্য। তো এই অনুবন্ধী জোড়ার মিশ্রণ থাকতে হবে, তাদের যে অনুবন্ধী জোড়া যে প্রত্যেকটা অম্ল আর ক্ষার তাদের পরিমাণগুলোকে অলমোস্ট সমান হইতে হবে, এবং তাদের যে পিএইচ মান এটা হচ্ছে পিকে এর কাছাকাছি হইতে হবে। এবং যদি এই তিনটা শর্ত ফুলফিল করে তখন হচ্ছে আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ ব্যবহার করে আমরা পিএইচ এর মানটা বের করতে পারি। সো পিএইচ এর মানটা হচ্ছে পিকে প্লাস লগ অফ কনজুগেট বেস বাই কনজুগেট অ্যাসিড, অর্থাৎ আমাদের যে অনুবন্ধী ক্ষার আছে তার ঘনমাত্রা উপরে বসবে, আমাদের যে অনুবন্ধী অম্ল আছে তার ঘনমাত্রা নিচে বসবে। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের সিনারিও। তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, খুবই সিম্পল একটা এক্সাম্পল। 0.0098 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 0.001 মোলার সোডিয়াম অ্যাসিটেট দ্রবণের পিএইচ নির্ণয় করো। তার মানে এখানে একটা বাফার দ্রবণ তৈরি হয়েছে। কিভাবে আমরা এটা বুঝলাম? এখানে দুইটা অনুবন্ধী জোড় আছে আছে চেক। এই দুইটা অনুবন্ধী জোড়ের পরিমাণ প্রায় সমান, 0.0098 0.01, অলমোস্ট সমান। ওকে, ক্লিয়ার। এবং এখানে যে পিকে দেওয়া আছে, এখন আমাদের পিএইচটা বের করলে আমরা দেখবো যে পিকে এর মানটা হচ্ছে 4.74 এর কাছাকাছি। তো চলো আমরা করে দেখি এটা। সো সিন্স এটা একটা বাফার দ্রবণ, বাফার দ্রবণের পিএইচ সমান সমান হচ্ছে পিকেএ প্লাস লগ অফ অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা অর্থাৎ CH3 COO মাইনাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই CH3 COOH এর ঘনমাত্রা। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার সিনারিও। ওকে, তো এখন তাহলে আমরা পিএইচ বের করার চেষ্টা করি। তাহলে পিএইচ ইকুয়ালস টু পিকে এর মান দেওয়া আছে 4.74 প্লাস লগ অফ অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা দ্যাট ইজ 0.01 ডিভাইডেড বাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা দ্যাট ইজ 0.0098। ওকে, সো এখানে আমরা যদি একটু হিসাব নিকাশ করি আমরা আসলে এখানে অ্যান্সারটা পেয়ে যাব। তোমরা আমাকে একটু অ্যান্সারটা জানাই দাও, অ্যান্সারটা কত। ওকে আরিফুল, অবশ্যই আসবো ইনশাল্লাহ একদিন। ওই বাফার ক্যাপাসিটি এই কনসেপ্টটা বেশ কমপ্লিকেটেড, ইন্টারমিডিয়েটে আছে বলে আমি আমার যতদূর মনে পড়ে না বাফার ক্যাপাসিটি। না, নাই নাই নাই, বাফার ক্যাপাসিটি দিয়ে নেই, মানে টপিকটা সিলেবাসে নাই। সো বাফার ক্যাপাসিটি আমি আজকে দেখাবো না মুহিব। ওকে 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 4.748, ওকে ঠিক আছে, 4.748। ওকে ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ও মা, মেঘনা এটা কেমনে সম্ভব? আজকে প্রথম ক্লাস? হ্যাঁ, হাই আল্লাহ, তাহলে এতদিন কই ছিল তুমি? ওকে, 4.748, 4.748, 4.748, ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। ওকে, হাত নামায় ফেলো, আমি হচ্ছে আবার পরের অঙ্কে চলে যাই। আমরা এখন একটু একটু চিন্তা করার মতো অঙ্ক করব। পরের অঙ্কতে খেয়াল করো আমাদের আয়তন বলে দেওয়া আছে। আয়তনটা কি দেওয়া আছে খেয়াল করো, যে 100 ml 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 70 ml 0.01 মোলার সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণের দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। ওকে, তো এখানে যেহেতু খেয়াল করে এখানে আলাদা আলাদা দুইটা পাত্র ছিল, রাইট? একটাতে ছিল হচ্ছে 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা ছিল হচ্ছে 100 ml। আর একটা হচ্ছে 0.01 মোলার সোডিয়াম অ্যাসিটেট, এটা কতটুকু ছিল? 70 ml ছিল, তাই না? সো এই দুইটাকে একসাথে মিশানো হইলো। সো এখনো কিন্তু এরা বাফার তৈরি করে নাই। আমি যখন একসাথে এদেরকে মিশালাম আমাদের 170 ml এর একটা মিশ্রণ পাওয়া গেল। এই 170 ml এর মিশ্রণের মধ্যে কি কি আছে? এখানে আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেটা প্রথম পাত্র থেকে আসছে, আর এখানে আছে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট যেটা দ্বিতীয় পাত্র থেকে আসছে। তার মানে এখানে অনুবন্ধী জোড়ের একটা মিশ্রণ তৈরি হইলো। সুতরাং আমরা এইটাকে একটা বাফার বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে ইয়া, দিস ইজ আ বাফার। ওকে, এটা একটা বাফার, ঠিক আছে।
সো তার মানে আমরা বুঝলাম যে এখানে বাফার কত। এখন ঘটনা যেটা হলো, খেয়াল করো যে 100 ml আয়তনে যদি অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা 0.01 হয়, এখানে গেলে কিন্তু সেম ঘনমাত্রা থাকবে না, যেহেতু আয়তন চেঞ্জ হয়েছে। ওখানে 0.01 ছিল, এখানেও গেলে কিন্তু সেম ঘনমাত্রা থাকবে না, রাইট? তার মানে এখানে হচ্ছে আমাদের ঘনমাত্রাগুলো চেঞ্জ হবে। সো ঘনমাত্রাগুলো চেঞ্জ হবে, এটা বের করার উপায় কি? বের করার উপায় আসলে খুবই সিম্পল, V1S1 ইকুয়ালস টু V2S2। আমরা আগেও বহুতবার দেখছি। অর্থাৎ এখানে আমার ফাইনাল ঘনমাত্রা বের করতে হবে। আমি এখানে জেনারেল টার্মিনোলজিতে বুঝাই, S2 সমান সমান হবে হচ্ছে V1S1 ডিভাইডেড বাই V2। ওকে, ঠিক আছে, S2 হচ্ছে V1S1 ডিভাইডেড বাই V2। ঠিক আছে, তাহলে এখন আমরা পিএইচ বের করার চেষ্টা করি। পিএইচ সমান সমান হচ্ছে পিকেএ প্লাস লগ অফ সোডিয়াম অ্যাসিটেট, মানে অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা সি ডাবল ও মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, সো চলো এটাকে হচ্ছে আমরা এখন সলভ করে ফেলি। তাহলে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 4.74, এটাই দেওয়া আছে আসলে, প্লাস লগ অফ। ওকে, এখন আসি, অ্যাসিটেট আয়নের জন্য V1 কত ছিল? 70 ml, ইন্টু S1 কত ছিল? 0.01 ডিভাইডেড বাই নতুন আয়তন কত? V2 হচ্ছে 170 ml, তাই না? তাহলে 170 ডিভাইডেড বাই অ্যাসিটিক অ্যাসিডের জন্য V1 কত ছিল? 100 ml, ইন্টু তার ঘনমাত্রা কত ছিল? 0.01 মোলার, 0.01 মোলার ডিভাইডেড বাই 170 ml। ওকে, তুমি যদি একটু স্মার্ট হও, তুমি এখানে অলরেডি টের পেয়ে গেছো যেখানে আসলে আয়তন মিশ্রণের যা মন চায় তাই হোক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, উপরে নিচে আয়তন গুলো কাটাকাটি যায়। এখানে ম্যাটার করে ঘনমাত্রা আর আয়তন ইনিশিয়ালি কত ছিল, দ্যাটস ইট, এটাই ম্যাটার করে। ওকে, সো সুতরাং আমি যদি এখানে, তার মানে আমি হিসাবটা করি, আমি এখান থেকে পিএইচ বের করে ফেলতে পারবো। পিএইচ ইকুয়ালস টু হচ্ছে কিছু একটা আসতেছে, এটা তোমরা আমাকে বলবা যে কত আসতেছে। ওকে, ওকে, কেন রাহি, ক্লাস করবা? ক্লাস করবা না কেন? কি অবস্থা? ওকে, আচ্ছা, 4.585, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 585, ওকে। ও রাসেল, আমার ডান চোখেরটার পাওয়ার হচ্ছে 0.75, বাম চোখেরটার পাওয়ার হচ্ছে 0.25। সরি, ডান চোখেরটা এখন মনে হয় 1.00 হয়ে গেছে, সরি 1.00, ইয়েস। লামিয়া, বইয়ের সহজভাবে পড়ার উপায় বলতে আসলে কি বুঝছো? আমি বুঝে, আমি আমি আসলে বুঝি নাই। ওকে, আচ্ছা, ওকে ফারহানা, হ্যাপি বার্থডে। ওরে বাবারে বাবা, পোলাপান আজকে বার্থডেও চলে আসছে, সেই অবস্থা। ওকে, ট্রিট দাও ফারহানা, ট্রিট দাও, ইফতার করো সবাই আজকে। এই যে জান্নাত, কই দাওয়াত কই আমার? হ্যাঁ, এই আশরাফুল, এই জিনিসগুলো তো গত গত বছর বেশি পপুলার ছিল। আল্লাহ, দুটি কইল, তাও অনেক ভালো আছে। গত বছরের গুলো তো খুবই ভালগার ছিল, ওখানে অন্যান্য প্রাণীর কথা উল্লেখ করা হইতো। আল্লাহ, ওকে, ঠিক আছে। হ্যাঁ সাবাস, এরে লিমন, আরে অস্থির, ভেরি গুড। এর যদিও এই যে এই টেকনিকটা যেটা তুমি বললা, এটা হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টে গিয়ে এই জিনিসটা বলবো, এখন এটা বলি না, ঠিক আছে? যত প্রকারের বইয়ের অ্যাক্সেস পাও নুসরাত, যত প্রকারের বইয়ের অ্যাক্সেস পাও সবগুলো থেকে অঙ্ক করবা। ভালো হয় তুমি যদি একটা গাণিতিক রসায়ন কিনে ওখান থেকে আবার অঙ্ক করতে পারো। ডাজন্ট ম্যাটার, যে কোনো জায়গা থেকে। আমি পার্সোনালি হচ্ছে এরকম একটা বইও ফলো করি না কোনোদিনই। আমার আমার হচ্ছে মানে আমি অন্য টাইপেরই পড়াশোনা করি আর কি। সো দ্যাটস ওয়াই আমার আমার কাছ থেকে বইয়ের সাজেশন নেওয়াটা আর কি মানে মোটামুটি সমীচীন হবে না, কারণ আমি তোমার যে বইগুলা বলবো ওগুলা মানে সাধারণত হইতেছে জেনারেল মানুষ পড়ে না আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আশরাফুল, এটা বলতে হয় না, বাজে কথা। ঠিক আছে। এই বেটা কি কিপটামি করছিস সুমাইয়া? হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা। সিনেমায় না নিতে পারি মমতাজ, কিন্তু তোমার ক্লাসে ইন্ট্রোডিউস করাইতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা জিনিসপাতি অ্যাড করবো ফাহমিদ, একটু পরেই অ্যাড করতেছি, আসতেছি, গরম মশলা দিতেছি তো এখন। আপাতত মাত্র হচ্ছে এই যে যে পেঁয়াজ বাগার দিলাম,
একটু পরে হইতেছে জিনিসপাতি অ্যাড করব। ওকে, ও এটা তো আমরা দেখলামই মাত্র, সরি। আচ্ছা, তো এখানে আসি 100 ml 0.1 মোলার 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 60 ml 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং। ওকে, সেটা কেমনে করা যেতে পারে? তো এটার জন্য তোমাকে একটু মাথায় রাখতে হবে এটা কি আদৌ বাফার দ্রবণ হয়েছে কিনা। তো এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো তোমাকে অনুবন্ধী জোড়া খুঁজে বের করতে হবে। ওকে, সো তোমাকে খুঁজে বের করতে হবে এখানে অনুবন্ধী জোড় আছে কিনা। ওকে, তো এখানে তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে অ্যাসিটিক অ্যাসিড আসে অ্যাজ অম্ল, কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে অ্যাজ আ ক্ষার। তো এখানে অনুবন্ধী জোড়া আসলে নাই। কিন্তু আরেকটা মজার বিষয় হলো অ্যাসিড আর ক্ষার কিন্তু পরস্পরের সাথে বিক্রিয়া করতে পারে। সুতরাং আমি যদি এখানে সে বিক্রিয়াটা ফলো করি, বিক্রিয়াটা ফলো করলে আমি কি পাচ্ছি খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করে হচ্ছে CH3COONA প্লাস H2O তৈরি করছে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে প্রশমিত হয় তখন কিন্তু সে তার অনুবন্ধী জোটটা তৈরি করতেছে, রাইট? তার মানে এখানে যদিও বা শুরুতে কোনো অনুবন্ধী ক্ষার ছিল না, কিন্তু বিক্রিয়া হইলে এখানে অনুবন্ধী ক্ষার তৈরি হওয়ার চান্স আছে। তাহলে এখন আমাদের পরবর্তী প্রশ্ন হইলো যে আমার এখন যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে অনুবন্ধী ক্ষার পাওয়া যাবে মানলাম, কিন্তু বাফার হওয়ার জন্য কোনো অ্যাসিড বাকি থাকবে কিনা, এটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। এই প্রশ্নটা অ্যান্সার দেওয়াটা খুব সহজ। যদি আমাদের অ্যাসিড বাকি থাকতে হয় তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আগেই বিক্রিয়া করে ফেলতে পারতে হবে যাতে করে সম্পূর্ণ অ্যাসিড বিক্রিয়া না হইতে পারে। সো এটার জন্য শর্ত হলো সোডিয়াম হাইড্রোক্সাইডকে লিমিটিং বিক্রিয়ক হইতে হবে। তোমরা যাদের 9-10 এর পড়াটা মনে আছে, এটাকে আমাদের লিমিটিং বিক্রিয়ক হইতে হবে। এবং এটাকে লিমিটিং বিক্রিয়ক কিনা এটা বোঝার একটা খুব সিম্পল একটা উপায় আছে। সিম্পল উপায় হলো তুমি দেখবে যে এখানে কোনটার পরিমাণটা বেশি। অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ 100 ml 0.01 মোলার আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 60 ml 0.01 মোলার। অবভিয়াসলি অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণটা বেশি। সুতরাং যেহেতু এখানে ক্ষারের পরিমাণটা কম আছে, সুতরাং ইয়েস এটা একটা বাফার তৈরি করবে। সুতরাং ইট উইল ফর্ম আ বাফার সলিউশন। ঠিক আছে, তার মানে আমরা এটা মোটামুটি ডিসিশন নিতে পারলাম যে ওকে এটা একটা বাফার তৈরি করবে। ওকে, এই হচ্ছে মোটামুটি এখানকার সিন সিনারিও, এটা বাফার তৈরি করবে, ভালো কথা। ওকে, সো এখন এই বাফারের পিএইচটা নির্ণয় করা যাক। ওকে, সো পিএইচ নির্ণয় করার জন্য আমার কি কি লাগবে? সো পিএইচ নির্ণয় করার জন্য আমার প্রয়োজন হচ্ছে পিকেএ প্লাস লগ অফ অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা CH3COO মাইনাস ডিভাইডেড বাই অনুবন্ধী অম্লের ঘনমাত্রা CH3COOH। এখন দেখি অনুবন্ধী ক্ষার কতটুকু তৈরি হবে। খেয়াল করো, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল ক্ষার পাওয়া যায়। সুতরাং এখানে যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে তত মোল ক্ষার পাওয়া যাবে। ওকে, সো তাহলে এখন আমি আসি মোল সংখ্যার সূত্রটা কি। আমরা জানি মোলার ঘনমাত্রা S সমান সমান হচ্ছে N/V। সুতরাং যদি আমি মোল সংখ্যা বের করতে চাই, মোল সংখ্যা হচ্ছে S ইন্টু V, রাইট, যেখানে V হচ্ছে লিটার এককে ছিল। তো এখান থেকে আমরা এটাই করতে পারি, আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল ছিল এটা আমরা এখনই লিখতে পারি। অর্থাৎ পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 4.74 প্লাস লগ অফ সোডিয়াম অ্যাসিটেটের ঘনমাত্রা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বাই আয়তন। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত হবে খেয়াল করো, 0.01 ইন্টু 60, এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। আচ্ছা, 60 ইন্টু 10⁻³ হবে, কারণ হচ্ছে আমার মিলিলিটারকে লিটারে নিতে হবে, এটাকে আমাদের লিটারে নিতে হবে। ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট আয়তন, রাইট? মোট আয়তনটা আসলে কত এখানে? 100 যোগ 60, 160 ml, তার মানে 160 ইন্টু 10⁻³ ওকে, সো এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাসিডেটের পরিমাণ। ওকে, এখন তাহলে আমরা এটাকে ডিভাইড করব অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ দিয়ে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড তো বিক্রিয়া করতেছে, তাই না? তাহলে অ্যাসিটিক অ্যাসিড কতটুকু বিক্রিয়া করলো সেটা আমাদের বাদ দিয়ে বাকিটা বাকি থাকবে আর কি, ওটাই আমাদের বের করতে হবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড আগে ছিল কতটুকু খেয়াল করো, 100 ml 0.01 মোলার, অর্থাৎ 0.01 ইন্টু 100 ইন্টু 10⁻³ এতটুকু ছিল যে ইনিশিয়ালি, এটা হচ্ছে আদি পরিমাণ NI।
মাইনাস কতটুকু বিক্রিয়া করলো, যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি ততটুকু বিক্রিয়া করলো। সুতরাং বিক্রিয়া করলো হচ্ছে 0.01 ইন্টু 60 ইন্টু 10⁻³ ওকে। এটা হচ্ছে আমাদের কার পরিমাণ, এটা হচ্ছে আমাদের ফাইনাল পরিমাণ। তাহলে আমাদের রিমেইনিং অর্থাৎ অবশিষ্ট পরিমাণ যেটা রিমেইনিং, এইটা হচ্ছে এরকম। তাহলে রিমেইনিং পরিমাণটা আমরা এখানে লিখে ফেলি 0.01 ইন্টু 100 ইন্টু 10⁻³ মাইনাস 0.01 ইন্টু 60 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 160 ইন্টু 10⁻³ ওকে। তো এখানে নিজে লেখাটা আসলে বোঝা যাচ্ছে না, আমি আবার একটু লিখি। ওকে আচ্ছা, এখানে প্যারা নেই, চিল। সো এখানে 160 এখানেও কিন্তু কাটাকাটি যাচ্ছে, দূরও কাটাকাটি যাচ্ছে, রাইট? সো দেয়ারফর আমি হচ্ছে এখান থেকে হিসাব করে পাচ্ছি যে পিএইচ ইকুয়ালস টু হইতেছে 4.74 প্লাস লগ অফ 0.01 ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে 0.01 ইন্টু 40। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের উত্তর। আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও যে উত্তরটা কত আসছে। ওরে আল্লাহ রে। ওকে, হ্যাঁ এনার্জি চলে আসে, যে তোমাদের সাথে ইন্টারাকশন করলে এনার্জি চলে আসে আমাদের। ওকে, এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। ঠিক আছে, ওকে। কি হলো এটা, বুঝলাম না। ওকে, 4.916। ওকে, থ্যাংক ইউ। পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 4.916। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কটা। আমি আরেকবার রিপিট করতেছি, অঙ্কটা একটু কঠিন অঙ্ক ছিল, এটাই আমি আর আর এক্সটেন্ডেড প্রবলেমে আর যাচ্ছি না, কারণ আমাদের মোটামুটি সব টাইপের অঙ্ক করা শেষ আসলে। ওকে, আচ্ছা, এটা 7, এটা 4.7। আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। ওকে, সো আমি হচ্ছে আরেকবার রিপিট করতেছি, দেখো। সো এখানে 100 ml অ্যাসিড ছিল, সেই অ্যাসিডের সাথে হচ্ছে আমরা ক্ষার যোগ করছি, রাইট? তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে অনুবন্ধী লবণটা তৈরি করবে, অনুবন্ধী ক্ষারটা তৈরি করবে। তাহলে অনুবন্ধী ক্ষারের পরিমাণ কত হবে, যতটুকু আমি ক্ষার যোগ করছি ততটুকুই অনুবন্ধী ক্ষার পাওয়া যাবে। তাহলে ক্ষার যোগ করছি 60 ml 0.01, তাহলে এতটুকু পরিমাণে ক্ষার উৎপন্ন হইলো 60 ml 0.01, এই যে 60 ml 0.01। ওকে, আর যেহেতু আমার অ্যাসিড বাকি থাকবে হচ্ছে যতটুকু বিক্রিয়া করলো সেটা মাইনাস করার পরে, সো আমি এখানে খেয়াল করি এটা হচ্ছে আমাদের আদি পরিমাণ অ্যাসিডের, এটা হচ্ছে আমার কতটুকু বিক্রিয়া করলো সেটা, কারণ যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি ঠিক ততটুকুই বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করার পরে বাকি যা থাকলো এটা হচ্ছে আমাদের রিমেইনিং অ্যামাউন্ট। সো রিমেইনিং অ্যামাউন্টটা দিয়ে আমরা হচ্ছে এখানে উত্তরটা বের করে ফেলছি, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সুন্দর মতো এখানকার আইডিয়া। সো আমি হচ্ছে তোমাদের কাজ জ্বালাচ্ছি না, কারণ এই অঙ্কটা বেশ একটু টাফ অঙ্ক ছিল। সো ইনশাল্লাহ আমরা আজকে আমাদের শেষ ক্লাস হয়ে গেল আর কি। আমরা ইনশাল্লাহ ফার্স্ট পেপার শেষ করে হচ্ছে আবারও প্রবলেম সলভিং ক্লাস করব। ওই সময় হচ্ছে আমরা আরো বেশ মানে পুরো সবগুলো চ্যাপ্টার মিলাই আমরা কিছু অঙ্ক দিব বা প্রবলেম দিব আর কি ওভারঅল, তখন হচ্ছে হয়তো আরো বেশি কিছু ডিসকাস করা যাবে। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা কর্মমুখী রসায়ন শুরু করব। সো কর্মমুখী রসায়নটা হচ্ছে পরীক্ষা একটু বেশ মুখস্থ টাইপের আসে। সো আমি চেষ্টা করব যাতে করে ক্লাসটা এরকম না হয়। ওকে, ক্লাসটা যাতে করে একটু ইন্টারঅ্যাক্টিভ হয়, যাতে করে হচ্ছে আমরা রিয়েল লাইফে যা যা জিনিসপাতি দেখতেছি ওই জিনিসগুলোর ইউজ কি, কোন কম্পোনেন্টটা কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে বেসিক্যালি হালকা পাতলা কথাবার্তা বলবো আর কি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ক্লাস। তো আশা করি সবাই ভালো মতো বুঝছো ক্লাসটা। ওকে, এই যে আমারে দেখো, যে হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, এই হচ্ছে আমি রাখলাম মোটামুটি। ওকে। ওয়াও, থ্যাংক ইউ ইফতারির জন্য। আচ্ছা ইয়াসমিন, ওকে, ঠিক আছে, হ্যাঁ আজকে চ্যাপ্টার শেষ। খোদা হাফেজ সবাইকে, তাহলে খোদা হাফেজ, টাটা বাই বাই।